আমার বোনঝির অন্নপ্রাশনে আমরা তো সবাই মিলে গেছিলাম রামপুরহাট। আর অন্নপ্রাশনের দিনই সব কিছু মিটে যাওয়ার পর বিকালের দিকে আর কি করব, বাড়িতে বসে বসে থেকে সেই বোর হব। তাই ভাবলাম এই রামপুরহাট থেকে তো কাছেই তারাপীঠ আর বীরচন্দ্রপুর। আর আমরা যখন এত দূর থেকে গেছি, আমি যদিও আগে ঘুরেছি, তবে আমার বর আর যে ভাইপো গেছিল আমার, অভিদীপ, তারা তো আর ঘোরেনি। তাই ভাবলাম ওদেরকে একটু তারাপীঠ আর বীরচন্দ্রপুর এই দুটো দেখিয়ে আনা যাক। তাই ঠিকমতো সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমাদের এক দাদাকে বললাম যে একটা কিছু ব্যবস্থা করে দেওয়ার জন্য, একটু তারাপীঠ থেকে ঘুরে আসতাম। তো দাদা শুনেই বললো, শুধুমাত্র তারাপীঠ কেন যাবি, আর কাছেই তো বীরচন্দ্রপুর, একটু বীরচন্দ্রপুরটাও ঘুরে আয়। বিকাল ওই 5:30টার দিকে বেরিয়েছিলাম। আর একটু একটু তখন মুখ আঁধারিও হয়েছে, একটু সন্ধে লাগার মুখেই আর কি। তাই প্রথমে ভাবলাম তারাপীঠটা পরে ঢুকবো, কারণ তারাপীঠ বেশ অনেকটা রাত্রি পর্যন্তই খোলা থাকে। আর এই সময়টা প্রচুর ভিড় হয়। যদিও একটু পরের দিকে এসে যদি ভিড়টা একটু কম হয়, তার জন্য ভাবলাম পরেই ঢুকবো। আগে বীরচন্দ্রপুরটা ঘুরে আসি, কারণ ওটা তো একটু গ্রামের দিক, ওদিকে কিন্তু ভিড়ভাড়টা একটু কমে যায়। আর অনেকটা রাত্রি হয়ে গেলে সব কিছু ঠিকঠাক খোলা থাকবে কিনা, সেই জন্য আগে ওখানেই চলে গেলাম। বীরচন্দ্রপুরে কিন্তু অনেক জায়গাতেই মোবাইল অ্যালাউ নেই, ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। বিশেষত মন্দিরগুলো কোনোটাতেই কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা যায় না। আমি বীরচন্দ্রপুরের গ্রামের শেষের দিকে একটা মন্দির আছে, ওখান থেকে ঘুরে এসে চলে গেলাম নিতাই বাড়ি। নিতাই বাড়ির ভিতরে আমরা ঢুকেছিলাম, কিন্তু ওই যে মোবাইল অ্যালাউ নেই এখানে। আবার মোবাইল কিন্তু অন্য জায়গায় জমা দিতে হয়, নিজের কাছে রেখেও কিন্তু ঢোকা যায় না। এটা হচ্ছে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, এটাই হচ্ছে নিতাই বাড়ি। আমরা এখানে মোবাইলগুলো রেখে ভিতরে চলে গেছিলাম। আর এই দেখুন, এটা হচ্ছে তোরণটা, তারপরে ওই যে সাদা রঙের দেখতে পাচ্ছেন যে বড় বাড়িটা, সেটা হচ্ছে মন্দিরটা। ওখানে বিভিন্ন রকম জিনিস আছে, ব্যবহৃত জিনিস, ওনার ব্যবহার করা অনেক কিছু জিনিস যেগুলো খুব যত্ন সহকারে রাখা হয়েছে, সেগুলোই ভিতরে গেলেই দেখা যাবে। এছাড়াও কিন্তু ভিতরে আরও বিভিন্ন রকমের মন্দির আছে, একটা ছোট পুকুরও আছে। ওই পুকুরে অনেক রকম মাছ আছে, অনেক মাছ আছে। সেই মাছগুলো দিনের বেলা হলে খুব সুন্দরভাবে দেখা যায় বাইরের থেকেই। যাই হোক, ভিতরে গিয়ে কিন্তু এক দারুণ শান্তি। এই জায়গাগুলো আসলেই এক অন্যরকম অনুভূতি হয়, খুব ভালো লাগে এই জায়গাগুলো ঘুরতে। বীরচন্দ্রপুরে কিন্তু দেখার মতো অনেকগুলো মন্দিরই আছে, তবে তার মধ্যে অন্যতম হলো এই যে নিতাই বাড়ি, আর অন্যটা হলো এই ইস্কন। বিশেষত ইস্কনে এই সন্ধ্যাবেলায় গেলে কি যে ভালো লাগে, ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন। এক দারুণ আনন্দ হয়। আর এখানে কিন্তু লাজ লজ্জার তো কোনো ব্যাপারই নেই, সবাই কিন্তু এক হয়ে নাচানাচি করে। আর এত ভালো লাগে, এই যে দেখুন, সবাই হাত তুলে হরে কৃষ্ণ হরে রাম করছে। আর এখানে এত সুন্দরভাবে পরিক্রমা হয়, সবাই পরিক্রমায় অংশগ্রহণ করে, কেউ কিন্তু বাদ যায় না। বিশেষ করে দেখুন, আমাদের কচি এখানে প্রথমবার গেল। কচি এত আনন্দ পেয়েছে, সে সমানে কিন্তু হাততালি দিয়ে নাচানাচি করছে আর পরিক্রমা করছে। আমরা যখন এই পরিক্রমার সময় এসেই পড়েছি, তাই ভাবলাম আমরাও পরিক্রমায় অংশ নিই। আমরাও একটুক্ষণ পরিক্রমা করে তারপর, আমাদের তো আর বেশি লেট করা যাবে না, কারণ এরপরে আবার তারাপীঠ মন্দিরে ঢুকবো। তার জন্য ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, একটুক্ষণ বসেছিলাম। বেশ সুন্দর এখানে কিন্তু আরতি হয়, এই আরতি দেখার পর আমরা বেরিয়ে এসেছিলাম। মন্দির চত্বরে কিন্তু বিভিন্ন রকমের দোকান আছে, বিশেষ করে খাবারের দোকান। আর মন্দিরের সামনেটা ভীষণ সুন্দর, সুন্দর একটা আলপনা দেওয়া আছে। আর অনেকটা কিন্তু ইস্কন মন্দির হয়তো আপনারা অনেকেই দেখেছেন, সেই আদলেই তৈরি, অনেকটা বড় জায়গা জুড়ে। আর এখানে কিন্তু দিনের বেলায় ভোগ আরতিরও ব্যবস্থা থাকে, ভোগ খাওয়ানোর ব্যবস্থা থাকে, তার জন্য হয়তো আগের থেকে কুপন কাটতে হয়। আর এখান থেকে যদি আপনারা চান যে বিভিন্ন রকমের জিনিস কিনবেন, বিশেষত ব্যাগ, বিভিন্ন পূজার সামগ্রী, ধূপ ধুনো, বই, গীতা, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। আর একটা পারফিউম এখানে পাওয়া যায়, এত সুন্দর গন্ধ, মানে একটুখানি ব্যবহার করলেই কিন্তু সারা দিন এটা থাকবে, প্রায় 5 থেকে 6 দিন এই গন্ধটা স্টে করবে, এত সুন্দর গন্ধ। যাই হোক, এখান থেকে একটু ধূপকাঠি আর একটা পারফিউম, খুব বেশি কিছু কিনিনি, প্রচুর দাম। এই সামান্য কিছু জিনিস কিনেই ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপরে ওখানে আর একটা জগন্নাথ মন্দির আছে, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য খুব একটা বেশি ভিডিও করাও যায়নি। ওই একটু যা চোখের দেখা দেখেছি, এত সুন্দর, পুরী যেতে না পারলেও এখানে দেখেই কিন্তু শান্তি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম তারাপীঠ। তারাপীঠে একটু চা খেয়ে নিলাম মন্দিরে ঢোকার আগে। ভীষণ ঠান্ডা ছিল সেদিন, আর চা না খেয়ে উপায়ও ছিল না, যেহেতু গাড়িতে গেছি আরও বেশি করে ঠান্ডা লাগছিল। তারপরে এই যে হাঁটা পথ, এখান থেকে যাচ্ছি মন্দিরের দিকে।
আর এদিকে কিন্তু প্রচুর দোকান আছে, এই দোকান থেকে পুজোর সামগ্রী, ফল, মিষ্টি সব কিছুই পেয়ে যাবেন। আর এছাড়াও যদি কেউ মূর্তি বাড়ি নিয়ে যেতে চান সেগুলোও কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। এই দেখুন, এই হচ্ছে তারাপীঠ মন্দির। মন্দিরের ভিতরে কিন্তু আমরা ঢুকিনি, ওখানে একটা আটচালা আছে মন্দিরের সামনে, সেখানেই আমরা দাঁড়িয়ে মায়ের দর্শন একটুখানি পেয়েছিলাম। আর এখানে কিন্তু দর্শন পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। এমনিতে যা ভিড় থাকে, সারা দিনের যে কোনো একটা সময় গেলেও এই ভিড়টা কিন্তু কমে না। সারাক্ষণ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রায় রাত্রি পর্যন্ত এই এক নাগাড়ে ভিড়টা থেকেই যায়। আমরা যারা বড়রা যাই হোক একটু উঁকি ঝুঁকি দিয়ে দেখতে পাচ্ছিলাম মায়ের মুখখানা, তবে কিন্তু কচি তো একটু ছোট হাইটে, ও কোনো মতেই দেখতে পাচ্ছে না, তার জন্য এখান ওখান উঠছে। আমার ভাইও একটু কোলে তুলে দেখানোর চেষ্টা করছে। যাই হোক শেষমেশ একটুখানি দেখা গেছে মায়ের মুখখানা। আর ও তো সমানে জয় তারা বলে চিৎকার করছে। যাই হোক, তারা মায়ের জয় অবশ্যই। তারা মায়ের মন্দির দেখেও শান্তি, একটুখানি দেখতে পেলেও অনেকটা শান্তি। আর ভিতরে ঢুকতে গেলে কিন্তু অনেক লম্বা লাইন। এই যে দেখতে পাচ্ছেন, এই লাইনটা প্রায় অনেকটা ঘুরে মন্দিরে ঢুকছে। আর সময় লেগে যাবে প্রায় রাত্রি পর্যন্ত। অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভবও নয়, কারণ আমরা আবার একটা জায়গায় যাব, একটা জায়গা থেকে এসেছি, তাই খুব বেশিক্ষণ অপেক্ষা না করে ওই আটচালা থেকেই প্রণাম করে মায়ের দর্শন করে আবারও বেরিয়ে পড়লাম। তারপরে একটু শ্মশানের দিকে গেছিলাম, ওই দিকটা একটু অন্ধকার ছিল বলে খুব বেশিক্ষণ ওখানে থাকিনি। তারপরে ওখান থেকে ঘুরে এসে এই যে মা তারা সরণি যেটা পড়ে না, সেই সরণি বেয়ে আমরা চলে গেছিলাম অন্য একটা জায়গায়। এই জায়গাটা বিশেষ করে তন্ত্র সাধনা হয়। যদি সন্ধ্যার দিকে আসেন কখনো, দেখতে পাবেন এই জায়গাটা কিন্তু পুরো অন্ধকার, শুধুমাত্র প্রদীপ মোমবাতির আলোতেই আলোকিত। খুব একটা বেশি লাইট কিন্তু এই জায়গায় দেখাই যায় না, তাই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে না। দিনের বেলা হলে খুব ভালোভাবে বোঝা যেত। আর এই যে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে মা তারা সরণি। এই রাস্তাটা প্রচণ্ড রকম ভিড় থাকে, দুই পাশে প্রচুর হোটেল, খাবারের দোকান, আর হচ্ছে পূজার সামগ্রী কেনার দোকান। আর বিশেষ করে এখানকার প্যারা কিন্তু খুব বিখ্যাত। প্রত্যেকটা দোকানে দেখতে পাবেন প্যারা, গজা এগুলো অ্যাভেলেবেল। তারামায়ের মন্দির থেকে বের হয়ে হাঁটা পথে যাচ্ছি, কারণ মন্দির থেকে মেন রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই হেঁটে আসতে হয়। তারপরে আমাদের গাড়িটা একটু দূরেই দাঁড়িয়েছিল, কারণ ভিতর পর্যন্ত ঢোকার কোনো অ্যালাউ নেই, তার জন্য বাইরে থেকে অনেকটা হেঁটে এসে গাড়ির কাছে এলাম। আর এটা হচ্ছে দ্বারকা নদী, মন্দিরের পাশে দিয়েই বয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছেন কত ঝকঝকে তকতকে হোটেল। আর এখানে কিন্তু হোটেলের অভাব নেই, এসে থেকে খেয়ে মন্দির দর্শন করে মায়ের দর্শন করে যেতে পারবেন। তারাপীঠ থেকে বেরিয়ে আমরা গেছিলাম আটলা, এটা হচ্ছে বামাখ্যাপার আসল বাড়ি। আর এটা কিন্তু অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই জানেন, তবে যারা জানেন না তারা যদি কখনো তারাপীঠ আসেন অবশ্যই কিন্তু দিনের বেলায় আসবেন। আর এই যে বামাখ্যাপার নিজের বাড়ি আটলা একবার দর্শন করে যাবেন। এখানে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে, তবে আমরা যেহেতু রাত্রি করেই গেছিলাম তাই কিন্তু সব কিছু খুব ভালোভাবে দেখতেও পাইনি। আর অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টা পার হয়ে গেছে রাত্রি। সেদিন রাত্রিটা রামপুরহাটে থেকেই তারপর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে আমাদের বাড়ির দিকে।